হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? বুয়েট এবার তার কোশ্চেনের মধ্য দিয়ে স্টুডেন্টদেরকে বড় ধরনের একটা রিয়েলিটি চেক দিয়ে দিছে, যার দ্বারা পরবর্তী ব্যাচগুলা জাস্ট একটা মেসেজই পাচ্ছে, আর সেটা হলো কোশ্চেন ব্যাংক মুখস্থ করে গেলে বুয়েটে এখন থেকে আর চান্স পাওয়া সম্ভব না। আমাদের আজকের ভিডিওটা বুয়েট 25-26-এর ফিজিক্স সলভ নিয়ে, এবং এখানে আমরা আলোচনা করব কোন কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংক থেকে আসছে আর কোনগুলো বাইরের কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনের সলভ একদম বেসিক থেকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমাদের পার্ট 2 ভিডিও। আমাদের অলরেডি একটা পার্ট 1 ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো চলো শুরু করা যাক। এটা ছিল আমাদের পার্ট 1 ভিডিওটা। এই পার্ট 1 ভিডিওতে আমরা টোটাল 9টা কোশ্চেন করাই দিছি, এবং আমাদের আজকের যে ভিডিও আমাদের পার্ট 2, এটাতে আমরা বাকি 11টা কোশ্চেন করে দিব। এই হলো গিয়ে আমাদের টোটাল 20টা ফিজিক্সের কোশ্চেন বুয়েট 25-26 থেকে। ওকে, তো চলো এটা শুরু করা যাক। এইটা এটা পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসতেছে, P1C7 থেকে। এত দৈর্ঘ্যের এত প্রস্থচ্ছেদের একটি তারের অসহপীড়ন দেওয়া আছে, তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত। এই তারের প্রান্তে এত কেজি ভরের বস্তু যুক্ত করে আনুভূমিক তলে সর্বোচ্চ কত আরপিএমে ঘোরানো যাবে যাতে তারটি না ছিঁড়ে যায়। আচ্ছা, তো এইটা খুবই কমন একটা কোশ্চেন। হ্যাঁ, এটা খুবই কমন একটা কোশ্চেন, খুবই কমন একটা কোশ্চেন। তো এটা সরাসরি কোশ্চেন ব্যাংকে হয়তো ছিল না, আচ্ছা বুয়েট কোশ্চেন ব্যাংকে ছিল না, কিন্তু এরকম কোশ্চেন অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, সিকে, রুয়েট, আইউটি, ওসব জায়গায় এরকম কোশ্চেন খুবই কমন, হ্যাঁ, এবং অ্যাভেলেবেল, এবং সবাই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের সময় এই কোশ্চেনটা ফর শিওর করছো, হ্যাঁ অবশ্যই করছো। তো এটা এরকম টাফ কিছু না। তো এখানে ব্যাপারটা কীরকম, আমাদের একটা বৃত্তাকার কক্ষপথের কথা বলছে। তো এই হলো গিয়ে আমার একটা পয়েন্ট, এইখান থেকে একটা বস্তুকে এইভাবে বেঁধে ঘুরাইতেছে, এটা এইভাবে, হ্যাঁ এইভাবে ঘুরাইতেছে, এইভাবে ঘুরতেছে। তো এখন অসহপীড়ন, তোমার একটু ব্যাপারটা বুঝতে হবে। তুমি যত জোরে ঘুরাতে থাকবা একটা বস্তুকে, যখন আমরা জোরে ঘুরাই তখন এই বস্তুর উপরে আমাদেরকে এখানে সুতার মাধ্যমে কি টান বল প্রয়োগ করতে হয়, তাই না? সুতার মাধ্যমে আমাদেরকে এখানে টান বল প্রয়োগ করতে হয়। ওকে, টান বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে। তো এই যে টান বলটা আমাদের প্রয়োগ করা লাগতেছে, এই টান বলটা কিসের সমান হবে? এই টান বলটা কিসের সমান হবে? এই যে টান বলটা আমাদের আসতেছে, বৃত্তাকার পথে ঘোরানোর জন্য একটা কেন্দ্রমুখী বল দরকার পড়ে, যেটাকে আমি বলতে পারি m ওমেগা স্কয়ার r। ঠিক আছে, এটা আমাদের কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা টান থেকেই আসবে, হ্যাঁ, টান থেকেই এই কেন্দ্রমুখী বলটা আসবে। এইখান থেকেই আমরা টানটা বের করব, এবং সুতায় কতটুকু টান পড়তেছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো, এবং ওই টানটা যদি অসহ পীড়নের চেয়ে বেশি হয়ে যায় তখন সুতা ছিঁড়ে যাবে, এরকম একটা কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। আচ্ছা, এখন এই জিনিসটা তুমি একটু অন্যভাবেও এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে, কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে। যে এখানে যদি এটা এইভাবে ঘুরতে থাকে তখন বাইরের দিকে আমরা একটা কেন্দ্র বিমুখী বল পাবো, m ওমেগা স্কয়ার r। টান এবং এটা সমান সমান হবে, ওই হিসাবে দুইটাকে আমরা সমান সমান লিখতে পারি। ওকে, তুমি যেভাবে এক্সপ্লেন করো দুইটাই কারেক্ট। আচ্ছা, এখন এখানে যে আরটা হবে, এই আরটা তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এটাই কিন্তু সুতার দৈর্ঘ্যটা, হ্যাঁ এল। এই এলটাই কিন্তু এখানে আর হিসেবে কাজ করতেছে, রাইট? আর হিসেবে কাজ করতেছে। তো এই আর হিসেবে আমি এল 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 হিসেবে আর কি ধরবো আর কি, m ওমেগা স্কয়ার l টি। এখন এই টিটা যে আছে এটা আমাদের এই অসহপীড়নের সমান আমরা ধরে নিব, বুঝা গেছে? অসহপীড়নের সমান ধরে নিব, যে কত জোরে ঘুরাইলে আমার এই অসহপীড়নের সমান সমান টান তৈরি হয়। এখান থেকে অবশ্যই তুমি দেখতে পারতেছো যে আমাদের কি যেন m ওমেগা স্কয়ার r বা এল লিখতেছি আমি, ইজিকল টু যদি তুমি টি বলো, এখানে যত জোরে তুমি ঘুরাবা, যত ওমেগা বেশি হবে তত কিন্তু টান বেশি পড়তেছে। তার মানে নিশ্চয়ই একটা লিমিট থাকবে যে কত জোরে ঘুরাইলে টান এমন লেভেলে যাবে না যে সুতা ছিঁড়ে যায়। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমাকে এখানে আরপিএম বলে দিছে, বুঝছো? আরপিএম বলে দিছে। আমি যদি এন আরপিএম এর কথা বলি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এন আরপিএম মানে 2πn/60 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা আরপিএম এবং রেডিয়ান পার সেকেন্ডের কনভার্সন। এন আরপিএম ইজ ইকুয়াল টু 2πn/60 রেডিয়ান পার সেকেন্ড। তাইলে এখানে আমি, এবং এটা কি তোমার ওমেগা না, এটা কিন্তু ওমেগা। তাহলে আমি এখানে আমাদের যে ওমেগা আছে, এই ওমেগার ভিতরে এই 2πn/60 জিনিসটা ইনপুট করতেছি। 2πn/60 স্কোয়ার ইন্টু এল কত হবে বলো তো?
ও আচ্ছা, এল হলো কি যে এত দৈর্ঘ্যের, বুঝছো, 0.5। আচ্ছা, আমরা এলটা এলই রাখি আপাতত, এবং এইটাকে আমি ওই যে এফ ম্যাক্স লিখতেছি। ওকে, এটাকে এফ সি লেখার কিছু নাই, এটা এফ সি লিখলাম কেন? ও আচ্ছা, আমি অসহ বল লিখতে চাচ্ছিলাম, এটা হলো এফ ম্যাক্স, সর্বোচ্চ কতটুকু বল এখানে আমাদের অ্যাপ্লাই করা যাবে। ওকে, এখন সর্বোচ্চ বল, আমাকে তো সর্বোচ্চ বল দেওয়া নাই, আমাকে অসহ পীড়ন দেওয়া আছে। অসহ পীড়ন দেওয়া আছে, আমরা কি জানি পীড়ন কি, এফ বাই এ। তো এখান থেকে তুমি এফটা বের করে নিবা, পি এ। তুমি যদি এটা অসহ পীড়ন বলো, অসহ পীড়ন বলো, এখান থেকে তুমি অসহ বলটা পেয়ে যাবা, এফ ম্যাক্স পেয়ে যাবা। তাহলে এফ ম্যাক্সটা মেনলি হবে পি ম্যাক্স ইন্টু এই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, ঠিক আছে, এত ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা এখানে সরাসরি দেওয়া আছে। তো এখান থেকে তুমি জাস্ট তোমার এই এন এর ভ্যালুটা বের করে নিলেই তোমার হয়ে যাবে, বুঝছো? এন এর ভ্যালু বের করলেই তোমার এখানে অঙ্ক শেষ। এটা এখান থেকে তুমি এন বের করে নিবা, বাকি সব মান তোমার এখানে দেওয়া আছে, আমি মানগুলো বসাই দিতেছি। 0.1 কেজি ভরের বস্তু বলছে, এন বের করতে হবে 60, এটা স্কয়ার। এল কত, 0.5 মিটার দৈর্ঘ্যের। পি ম্যাক্স বলো তো কত? এই যে অসহপীড়ন 5 × 10⁻⁷ ইন্টু এ কত, 10⁻⁻6। হ্যাঁ, এখান থেকে এন ছাড়া আর কিছু তোমার অজানা নাই। ওকে, তাহলে সর্বোচ্চ এখান থেকে এনের যে ভ্যালু আসবে এটাই তোমার অ্যান্সার হবে। আমি এর অ্যান্সার বের করে দিতেছি না, এটা করলেই তোমার হয়ে যাবে। ওকে, তাইলে না ছিঁড়ার জন্য, না ছিঁড়ার জন্য কি হইতে হবে, তোমার যেই যেই ওমেগাতে তুমি ঘুরাবা বা যেই আরপিএমে ঘুরাবা, এই আরপিএমটা এই এন এর চেয়ে কম হতে হবে। হ্যাঁ, এই এন এর চেয়ে কম হতে হবে, কেননা এই এন যখন আসবে তখনই অসহপীড়ন চলে আসবে, তখনই ছিঁড়ে ছিঁড়ে যাবে। আরেকটা ব্যাপার আমি বলবো, এটা কি অসহপীড়ন দেওয়া আছে নাকি অসহ বল দেওয়া আছে সেটা একটু আমরা অবশ্যই খেয়াল করবো। হ্যাঁ, এই জায়গাটা একটা ভুল হইতে পারে, তো এটা আমাদের কিন্তু অসহ বল। যদি এখানে আমাকে অসহ বল দেওয়া থাকতো, আমি কিন্তু এখানে এই কাজ করতাম না, সরাসরি এখানে এটার মান বসায় তারপরে করে ফেলতাম। ওকে, ওকে, পরের ম্যাথে চলো। ওকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর থেকে ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার। খুবই 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 ইজি কোশ্চেন, হ্যাঁ, খুবই ইজি কোশ্চেন এটা। এটা একদম এইচএসসির সবাইও পারবে। তো এখানে তোমাকে এবি এবং এসি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলতেছে, বুঝছো? তো দেখো এবি ভেক্টর কি হবে, এটা √3। হ্যাঁ, তো এবি ভেক্টর তোমার, আমরা কি জানি বি বিন্দুর স্থানাঙ্কগুলো থেকে আমরা এ বিন্দুর স্থানাঙ্কগুলো মাইনাস করে দিব। তো এটা থেকে 1, ঠিক আছে। আই 0 থেকে -1 বাদ দিব, 0 + 1, ঠিক আছে। 2 থেকে 2 বাদ দিব, কে। ওকে, আচ্ছা, এটা √3i হবে, এটা জে হবে, আর এখানে কে থাকবে না আসলে। ওকে, এটা হলো আমাদের এবি ভেক্টর। ওকে, এবি ভেক্টর। তারপরে আসো আমরা পরের ভেক্টরটাও বের করতে পারি, বিসি ভেক্টর, না সরি এসি ভেক্টর, এবি আর এসি ভেক্টর। এসি ভেক্টর কিভাবে বের করব, সি থেকে এগুলা বিয়োগ দিব, 3 থেকে 1 বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করলাম, 3 - 1i, -1 থেকে -1 বিয়োগ করলে এমন হবে, আর 2 থেকে 2 বিয়োগ করলে এরকম হবে। তো এটা জাস্ট একটা 2i ভেক্টর থাকতেছে। ওকে, তো এটা আমাদের এসি ভেক্টর। তাহলে আমি এখন এবি এবং এই এসিকে ডট গুণন করে করে ফেলবো, ঠিক আছে, এটা কোনো কাহিনীই ছিল না। ওকে, তো বলো এখন কি করা যায়। এখন আমি এটাকে পি ভেক্টর ধরে নিলাম, ধরি, হ্যাঁ, আমার যাতে এক্সপ্রেশনগুলো ইজি হয়। আর কিউ ভেক্টর ধরে নিলাম আমি এটাকে। তাহলে আমি এখন পি ডট কিউ বের করবো, কি হবে, √3 আর 2 যোগ গুণ করলে 2√3, এখানে জে, আর এখানে কি কোনো জে জে নাই তো, তাই না, 0 জে, তার মানে কি কিছুই হবে না, তো জাস্ট 2√3 আসতেছে। পি এর মান কত হবে, √3² আর 1², বলো কত হবে, 2 হবে। আর কিউ এর মান কত, কিউ এর মান হবে √2², 2। পি কিউ এর মানও হয়ে গেছে, এখন তুমি পি ডট কিউ লেখো, পি কিউ কজ আলফা, পি, আচ্ছা, পি ডট কিউ আমাদের কত আসতেছে, 2√3, পি এর মান 2, কিউ এর মান 2, এখান থেকে কজ আলফা। ওকে, এখান থেকে 2 কাটা চলে যাবে, এখান থেকে কজ আলফা চলে আসতেছে √3/2।
কজ আলফা √3/2 কত হয়? কততে হয় বলো তো? 30 ডিগ্রিতে হয়। 30 ডিগ্রি। দ্যাটস ইট। এটাই, হ্যাঁ, শেষ। ওকে, আমরা পরেরটাতে যাই। এটাতে তো ক্যালকুলেটারও লাগলো না। তারপর চলো, এটা মহাকর্ষ অভিকর্ষ থেকে দিছে এই প্রশ্নটা, চ্যাপ্টার 6 থেকে। পৃথিবী পৃষ্ঠ থেকে ভূস্থির উপগ্রহের উচ্চতা নির্ণয় করো, ওইটার অরবিটাল ভেলোসিটি বের করতে বলছে। মানে এগুলা কি প্রশ্ন বুঝছো তো? এই যে আমাদের এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা, এটা সবাই এইচএসসি লেভেলে করছে, তাই না? এই যে এটা তো বোর্ড কোশ্চেনও এরকম লেভেলের আসে। ওকে, তো ভূস্থির উপগ্রহের উচ্চতা, তো আমরা আমাদের উপগ্রহের উচ্চতার যে সূত্র জানি, উচ্চতার কি সূত্র জানি বলো তো? GMT²/4π² মাইনাস কি আর, যদি ভুল না করে থাকি তার আমি একটু চেক করে নিই। এসব সূত্র মনে রাখা প্যারার জিনিস। 2πr+h/gm, এটা আমাদের এই সূত্র। এখান থেকে 4π²r+h³ এটা আসলে হলো t², তাই না? তাহলে h কত হবে? GMT², 4π²। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই আমাদের সূত্র। এখানে আমরা টি এর মানটা বসাই দিব কত? 24 ঘন্টা। জি এবং এম এর মানও আমাকে দেওয়া আছে। ওকে, জি এবং এম এর মানও দেওয়া আছে। জি এর মান আমাদের 6.673 10⁻⁻11। এম জানো কি? 6 × 10⁻24। আর টি জানি কত? 24 ঘন্টা। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এটা সেকেন্ডে নিয়ে আমরা বসাবো। t²/4π², পাওয়ার হবে আমাদের 1/3, মানে 6 × 10⁻6.4, তাই না? × 10⁻24। ওকে, এত মিটার। ওকে, এখান থেকে যত আসে ততই। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কথাই নেই। আর আমরা উপগ্রহের অরবিটাল ভেলোসিটি সম্পর্কে কি জানি বলো তো? অরবিটাল ভেলোসিটি আমাদের v = √gm/r+h। এই যে সূত্রটা, এটাই কিন্তু আমাদের অরবিটাল ভেলোসিটির সূত্র। ওকে, এটাই অরবিটাল ভেলোসিটির সূত্র। আমরা এখান থেকে যে এইচটা পাবো, এটা অলমোস্ট 36,000 কিলোমিটার হবে। ওকে, তবে এটা আমরা 36,000 বসাবো না, এটা তোমার 359 দিয়ে কিছু একটা আসবে, আমরা ওইটাই ওইখানে বসাবো। ওকে, তো একটু আগে যে এইচটা পাইছো, এই এইচটা খালি এখানে বসাবা, এইটাই। আর এইসব ধ্রুবক যা ছিল তাই থাকবে। এখানে জাস্ট আমি এই এইচটা বসবে, হ্যাঁ। ওইখান থেকে তুমি যে এইচটা পাইছো সেটা 6 × 10⁻24। আর বলো কত হয়? আর হবে 6.4 10⁻6 প্লাস এইচ। তো আমি আগের থেকে যেটা পাইছো ওইটাই বসাবা, এখানে রুট করে দিলেই তোমার হয়ে যাবে। আরে এই বেচারা 24 বারবার কেটে যাইতেছে। এখান থেকে যত আসবে এত মিটার/সেকেন্ড, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। P1C6। আচ্ছা, এর চেয়ে তো একটা কঠিন কোশ্চেন ঢাকা বোর্ড 25-এ আসছিল ফিজিক্সে। ও বলছিল যে একটা স্যাটেলাইটের বেগ কত পার্সেন্ট বৃদ্ধি করলে এটা ইসে পরিণত হবে, মানে পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাবে। আচ্ছা, যাই হোক, ওইটাও ইজি। আচ্ছা, এইটা একটা খুব একটু মোটামুটি ট্রিকি কোশ্চেন ছিল, হ্যাঁ। এটা তাপগতিবিদ্যা থেকে, সি কত 1, হ্যাঁ। এটা থার্মোডাইনামিক্স থেকে। কিছুটা ট্রিকি কোশ্চেন, কিছুটা ট্রিকি এবং ইজি। ইজি তো অবশ্যই, কিন্তু না ধরতে পারলে অনেকেই এটা পারবে না, বুঝছো? এবং কি বেশ কিছুটা বেসিক থাকতে হবে। তো এটা একটা কমন কোশ্চেন ছিল। এটা তো ইজিয়েস্ট কোশ্চেন ছিল পুরা, মানে একদম পুরা পেপারের মধ্যে, হ্যাঁ। ইজিয়েস্ট কোশ্চেন ছিল। এইটাও খুবই একদম ইজিয়েস্ট কোশ্চেন ছিল, একদম মুখস্থ ভ্যালু এগুলা, যেটা 36,000 কিলোমিটার আসবে। আর এটা এটা একটু মোটামুটি ট্রিকি কোশ্চেন ছিল। দেখো কি বলছে। এত ক্ষমতার একটা হিটারে এতটুকু পানি গরম করতে গ্রীষ্মকালে 4 মিনিট সময় লাগে, শীতকালে 1.5 মিনিট সময় বেশি লাগে। ওকে, গ্রীষ্মকাল ও শীতকালের তাপমাত্রার পার্থক্য জিজ্ঞেস করছে। ওকে, তো এখানে তোমাকে প্রথমত বুঝতে হবে পানি গরম করার এই টাইপের যে ম্যাথগুলো হবে, এগুলো আমরা ফর শিওর Q = MS∆θ এই সূত্র দিয়ে করবো, তাই না? Q = MS∆θ, এটা দেওয়া হবে যে এম ভরের পানি ডেলথিটা পরিমাণ গরম করতে কি পরিমাণ তাপ লাগতেছে। এখন এখানে যে তাপের পরিমাণটা তোমাকে বলছে, এটা একটু আবার আরেক কনসেপ্টের সাথে মিলাই দিছে, সেটা হলো এত ক্ষমতার একটা হিটার 4 মিনিট সময় লাগে, তাহলে এখানে কতটুকু তাপ তৈরি হয় এটা কি আমরা
ডব্লিউ ইকুয়াল টু পিটি এখান থেকে বের করতে পারি, ঠিক আছে? ডব্লিউ ইকুয়াল টু পিটি অথবা এইচ ইকুয়াল টু পিটি যেটাই বলো, হ্যাঁ, এইচ ইকুয়াল টু পিটি। তো ওই হিসাবে তুমি এই দুইটা থেকে ইয়ে করতে পারো যে এই দুইটা একই, মানে এই হিটটাই ওখানে পানি গরম করতেছে, তাহলে পিটি ইকুয়াল টু এম এস ডেল থিটা, দ্যাটস ইট। বুঝছো? পিটি ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখন এখানে আবার পানির আয়তন দেওয়া আছে 1.2 লিটার। আমরা সবাই জানি, এটা সবাই জানি, পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি এবং 1 মিলিলিটার মানে 1 গ্রাম। হ্যাঁ, ঠিক আছে, শুধুমাত্র পানির ক্ষেত্রে, কেননা পানির আপেক্ষিক গুরুত্ব 1, স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, এটা 1, অথবা অন্যভাবে বলতে পারি ঘনত্ব আর কি 1000 কেজি পার মিটার কিউব। ওকে, আচ্ছা। তো পানির ক্ষেত্রে 1 লিটার পানি 1 কেজি হবে এবং 1 মিলিলিটার পানি 1 গ্রাম হবে। ওকে, তো এই যে এখান থেকেই আমরা এটা করে ফেলবো। তো আমি ধরতেছি যে, ধরলাম গ্রীষ্মকালে আমার তাপমাত্রা থিটা কি ধরবো, থিটা এস ধরলাম, থিটা সামার, এবং আমার শীতকালে যে তাপমাত্রা সেটাকে আমি ধরতেছি থিটা উইন্টার, থিটা উইন্টার। ওকে, তো শীতকালে আরও এতটুকু সময় বেশি লাগে, তো আমরা গ্রীষ্মকালে একটা ইকুয়েশন লিখবো, শীতকালে আরেকটা ইকুয়েশন লিখবো। এখন এই ম্যাথের ক্ষেত্রে আরেকটা যেটা একটু কনফিউজিং জিনিস হয়তো অনেকের কাছে লাগছে, কোশ্চেনটা যারা কোশ্চেনে পরীক্ষার হলে বসে সলভ করছে ওদের জন্য, যে পানিটা এখানে বলছে যে গরম করতে। আরে ভাই, গরম করতে মানে কি? কত তাপমাত্রা পর্যন্ত গরম করবো এটা আমারে বলে দাও না। এটা কোশ্চেনে বলে দেয় নাই, বুঝছো? এটা বলে দেয় নাই যে কত তাপমাত্রা পর্যন্ত গরম করতে হবে। তো এখানে এইটা একটা কনফিউশন আমাদের এই কোশ্চেনে, যে কতটুকু গরম করব আমরা, বুঝছো, কতটুকু গরম করব। এখন এইখানে আসলে আমি যে প্রসেসটা দেখাবো এটাতে আমরা ধরবো না, মানে কোনো মান ধরে নিব না। এটা আরেকটা অ্যাপ্রোচে করা যেতে পারে, যে তুমি ধরে নিবা যে গরম পানির তাপমাত্রা 100 ডিগ্রি, বুঝছো? এটা ধরে নিয়ে পরে করবা, আমার মনে হয় সেম অ্যান্সারই আসবে। হ্যাঁ, সেম অ্যান্সারই আসবে। ওকে, তো আমরা এখানে ধরে নিতেছি, আরেকটা জিনিস ধরে নিব, যে ধরি পানি থিটা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম আমরা করব, বুঝছো? থিটা ডিগ্রি পর্যন্ত গরম করব, এটা আমাদের আমরা ধরে নিলাম, এবং এখানে তাপমাত্রাগুলো এভাবে ধরলাম। তাহলে আমরা এখন গ্রীষ্মকালে একটা হিসাব করব এবং শীতকালে একটা হিসাব করব। আমাদের ইকুয়েশন হবে হলো এইটা, হ্যাঁ, এই যে পিটি ইকুয়াল টু এম এস ডেল থিটা। তাহলে বলো গ্রীষ্মকালে আমার পি, এই যে এটা তো আমাদের এত কিলোওয়াট, এটাকে আমি লিখবো 1200 ওয়াট। হ্যাঁ, পি হলো কি আমার 1200, টাইম কতক্ষণ লাগছে, 4 মিনিট, 4 মিনিট ইন্টু 60 সেকেন্ড। ওকে, এম এস ডেল থিটা কতটুকু, 1.2 লিটার মানে 1.2 কেজি। এম এস পানির এস হইল 4200, পানির এস 4200। ডেল থিটা বলো কত হবে, ডেল থিটা, ডেল থিটাটা এখন এখানে ব্যাপার আছে, থিটা ডিগ্রি পর্যন্ত গরম করব, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কি হবে বলো? এটা কিন্তু আমাদের থিটা ফাইনাল সব ক্ষেত্রেই, হ্যাঁ, এবং এটা হলো কি আমাদের গ্রীষ্মকালের থিটা ইনিশিয়াল। তাহলে থিটা পর্যন্ত গরম হবে, আগে থাকবে সামারে থিটা এস, তাহলে এই হলো কি আমাদের ডেল থিটা। ওকে, এখান থেকে তুমি হিসাব করে থিটা মাইনাস থিটা এস এই মানটা বের করবা, যে কত আসে। আমি করতেছি, দাঁড়াও। এবং উইন্টারে আমি সিমিলার আরেকটা হিসাব করব। শীতকালে বলো, শীতকালে কি হবে? শীতকালে আমাদের কতক্ষণ সময় লাগে, 1.5 মিনিট সময় বেশি লাগে। তো 1.5 মিনিট সময় বেশি লাগে মানে কতক্ষণ টাইম লাগে, বলো কতক্ষণ টাইম লাগে? 6.5 মিনিট হবে না? এখানে তুমি 6.5 দিবা। ওকে, দিলাম। ওকে, বাকি সব সেম। এই যে এখানে আমরা সামারের জায়গায় উইন্টারের তাপমাত্রাটা বসাবো, উইন্টার, উইন্টার, এবং এখানে উইন্টার, ঠিক আছে, বসাইলাম। এখন এই দুইটা বের করে এই দুইটা বিয়োগ দিলেই তুমি দেখো তোমার থিটা থিটা কিন্তু কাটা চলে যাবে, তাই না? আচ্ছা, আমাদের উপরে এটা আসে হইল 57.143, আর নিচেরটা হলো কি জাস্ট এখানে 6.5, তাই না? তো আমরা এখানে ওয়েট 6.5 বসাই দিলে এটা চলে আসবে 92.85 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখন কি আমরা বিয়োগ করে দিলে হয়ে যাবে, এটাকে 1 নম্বর বলো, এটাকে 2 নম্বর বলো, তাই না? তো 2 বিয়োগ 1 করলেই তোমার চলে আসবে।
তো চলো আমরা একটু এটা কপি করে ওই পেজে নিয়ে যাই। যে এখানে 2 বিয়োগ 1 করে দাও, থিটা থিটা চলে যাবে, 2 মাইনাস 1। তো থিটা মাইনাস থিটা ডব্লিউ মাইনাস থিটা প্লাস থিটা এস, তো 92.85 মাইনাস 57.143। ওকে, এখান থেকে থিটা থিটা চলে গেলে তুমি দেখো এখান থেকে থিটা এস মাইনাস থিটা ডব্লিউ মানে সামার এবং উইন্টারের তাপমাত্রার যে ডিফারেন্স সেটা তুমি সরাসরি পেয়ে যাচ্ছ। ওকে, তো 92.85, ওয়েট আমি হিসাবটা করি, মাইনাস 57.143, এটা 35.7 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটাই এটাই আমাদের গ্রীষ্মকাল এবং শীতকালের তাপমাত্রার পার্থক্য। বেশ ভয়ঙ্কর একটা সিনারিও। তুমি যদি বাংলাদেশের কথা চিন্তা করো যে আম, গ্রীষ্মকালে ধরো 40 ডিগ্রি ধরো, আর শীতকালে এটা কমে গেছে অলমোস্ট 5 ডিগ্রিতে, মোটামুটি 35 পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, তো ওকে এটা গেল। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটাও আমি মনে হয়, দাঁড়াও এটাকে একটু রেটিং দিয়ে নেই। হ্যাঁ, এটা একটা বলছি, এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, এটা পারা উচিত, সবারই পারা উচিত, তবে কেন জানি অনেকে পারে নাই। বুঝছো, অনেকে পারে না। আমি অনেকের সাথে কথা হয়েছে যারা এটা পারে নাই। হ্যাঁ, ওকে, এটাতে চলো, এটা অবশ্যই সবার পারা উচিত। হ্যাঁ, এটা মোটামুটি কি বলবো, ওকে মানে ওকে একটা কোশ্চেন, ঠিক আছে, ওকে একটা কোশ্চেন। এবং অফকোর্স অফকোর্স এটা ইজি, ইজি বলবো, অফকোর্স ইজি কোশ্চেন। তো দেখো, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছে, প্রথম ও তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত? ওকে, গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে এতটুকু রেখা আছে। এটা অপবর্তনের একদম বেসিক ম্যাথ, একদম বেসিক ম্যাথ। তো আমাদের গ্রেটিংয়ের ক্ষেত্রে কি বলছে, চরম বলছে, তাই না? তাহলে গ্রেটিংয়ে কি হয়, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হয় গ্রেটিংয়ের ক্ষেত্রে। চরমের চরম বিন্দু, চরম বিন্দু যখন আমরা চিন্তা করি, তাই না, তখন ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হয়। তাহলে প্রথম চরমের জন্য ডি সাইন থিটা 1 = 1 ল্যামডা হবে, তাই না? আর কি, তৃতীয় চরমের জন্য ডি সাইন থিটা 3 = 3 × ল্যামডা হবে। এই গেল প্রথম এবং তৃতীয় চরমের জন্য আমার দুইটা হিসাব। ওকে, এখন আমার তো সব মান দেওয়াই আছে, বুঝছো, সব মানই দেওয়া আছে। সব দুইটা জায়গা থেকে তুমি থিটা 1 থিটা 3 বের করে বিয়োগ দিয়ে দিবা, এটা কোনো অঙ্কই ছিল না আসলে, বুঝছো। তো সাইন থিটা 1 ল্যামডা বাই ডি। তবে এখানে আবার একটা ব্যাপার আছে, ডি এর মানগত একটা ব্যাপার আছে, মানে একক নিয়ে একটা গ্যাঞ্জাম আছে, বুঝছো। দাঁড়াও, তো ডি হইতেছে প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে। হ্যাঁ, তো ডি হইল গিয়ে তোমার 1/n, বুঝছো, 1/n, যেখানে এন হইল গিয়ে প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা। যেখানে এন কি প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা। তাইলে প্রতি সেন্টিমিটারে, প্রতি সেন্টিমিটারে না, সরি, প্রতি দৈর্ঘ্যে, হ্যাঁ, একক দৈর্ঘ্যে, প্রতি দৈর্ঘ্যে রেখার সংখ্যা, এটা মিটার সেন্টিমিটার যে কোনো কিছু হইতে পারে। তাহলে তোমার এন কত হবে, 6000 রেখা আছে। এখন এনের যে এককটা এটা কিন্তু প্রতি দৈর্ঘ্যে, তো তুমি যদি এটা 6000 বসাও, এনের মানটা কি দেখো তো, 6000 রেখা পার সেন্টিমিটার, তাই না? এখন রেখা তো আর কোনো একক না, তাই রেখাটা বাদ দিয়ে দাও। তার মানে জিনিসটা কি দাঁড়াইতেছে, এন হলো গিয়ে 6000 পার সেন্টিমিটার, 6000 সেন্টিমিটার ইনভার্স। তাহলে 1/n করলে জিনিসটা কি সেন্টিমিটার হয়ে যাবে। আমার বাংলা কথা বোঝা গেছে? এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে, এন হলো গিয়ে 6000 ইনভার্স, 6000 সেন্টিমিটার ইনভার্স। তাহলে ওই হিসাবে এই ডি তোমার আসবে 1/6000 সেন্টিমিটার। এখন দেখো এখানে আছে এখানে আছে ডি এবং এখানে আছে ল্যামডা, আর এখানে কারো কোনো একক নাই, এগুলোর কোনো একক নাই। তাইলে এইটা যে এককে হবে এটা একই এককে হইতে হবে। এখন তোমার ল্যামডা দেওয়া আছে অ্যাংস্ট্রমে, বুঝছো, ল্যামডা দেওয়া আছে অ্যাংস্ট্রমে, তাই তুমি হয় অ্যাংস্ট্রমের সেন্টিমিটার বানাবা, আর নাহলে সেন্টিমিটারকে অ্যাংস্ট্রমে নিয়ে যাবা, বুঝছো। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁸ অ্যাংস্ট্রম। হ্যাঁ, 10⁸ তাহলে এইটা যদি তুমি ইউজ করো, তাহলে তুমি এটা অ্যাংস্ট্রমে প্রকাশ করলা, 1/6000 ইন্টু 10⁸ অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল।
তাহলে তোমার ডি এর মান হবে 1/6000 ইন্টু 10⁸ সাইন থিটা মান বলো কত বের করব, আর ল্যামডা কত 5000 অ্যাংস্ট্রম। ওকে, এখান থেকে তুমি থিটা মান বের করবা। ওকে, তারপর এখানেও কি একই হিসাব হবে, খালি আমরা তৃতীয় চরম বলবো এটাকে। তৃতীয় চরম বললে এটা হয়ে যাবে 3λ, এখানে আমরা θ3 বলবো, এখান থেকে θ3 বের করব। ওকে, অফকোর্স θ3টা বড় আসবে, তো θ3 মাইনাস θ1 হবে তোমার অ্যান্সার। ওকে, এবং অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর কি মোডে থাকবে, ডিগ্রি মোডে থাকবে। ওকে, ডিগ্রি মোডে থাকবে, সাবধান। অনেক সময় ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকে, অ্যাঙ্গেলের সব হিসাব তখন কিন্তু ভুল হয়ে যাবে তখন। ওকে, তো এই হলো কি আমাদের এই ম্যাথটা। ওকে, আশা করি বোঝা গেছে। তো এটা ছিল আমাদের P2C7 ভৌত আলোক বিজ্ঞান থেকে। পরে চলো, ওকে, তারপরে আসো আমাদের এইটাতে। এইটা আমাদের কোন চ্যাপ্টার, ইলেকট্রনিক্স, তাই না? ইলেকট্রনিক্স কত নম্বর চ্যাপ্টার জানো? 9 হলো গিয়ে, হ্যাঁ 10 নম্বর চ্যাপ্টার। ওকে, একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ ব্রিজ রেকটিফায়ার বর্তনী আঁকো। ইনপুট সিগন্যাল কম্পাঙ্ক যদি 50 হয় তাহলে আউটপুট রিপলের কম্পাঙ্ক কত হবে? রিপল জিনিসটা কি? ওই সিগন্যালটাকে রিপল বলে, বুঝছো? সিগন্যালটাকেই রিপল বলে। ওকে, তো এটা তো এখন মানে পারারই কথা সবার, কেননা রেকটিফিকেশন যারা যারা পড়ছো সবাই এই ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে জানো। ওকে, ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে জানো। এই হলো কি একটা, এটাকে আঁকাই কিভাবে, এই যে আরেকটা অংশ, আমি এটারই আঁকাই মানে বারবার বারবার আঁকাই দেবো, বুঝছো? তো 100 বার আঁকাইতে ভালো লাগে না। এটাকে বলো কি করব, এটাকে আমরা করে দিব হলো ফ্লিপ, এই যে ফ্লিপ। ওকে, আচ্ছা ফ্লিপ করলে তো হলো না, এই দিকে দিতে হবে। ওকে, এই যে এইটা, হ্যাঁ এইটা হলো এইখানে দিলাম, এরপরে এইটা দিলাম এখানে। আচ্ছা ওয়েট, হ্যাঁ ওকে, তো এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে, ঠিক আছে? এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে আমাদের। তো এখানে আমাদের বলো আর কি, আর আর যেন কি কি করতে হয়, এই প্রান্ত আর এই প্রান্ত, তাই না? এখান থেকে একটা প্রান্ত আমরা নিব, আর এদিক থেকে আরেকটা নিব। ওকে, এইটা, তো এইটাকে আমরা এইভাবে, এটা হবে এইটা। এখন এটাকে কপি করে ফেলো, এই সেম জিনিস আমাদের আমরা এখানে আরেকটা দিব। এখানে আর আমরা এখানে এইভাবে এখানে একটা এসি সোর্স দিব। ওকে, এখান থেকে এটা দাও, আর এখানে একটা এরকম এসি সোর্স দাও, এটা আমাদের ইনপুট সোর্স। ওকে, ইনপুট ভোল্টেজ সোর্স, ইনপুট এসি। এখান থেকে এখানে আবেশ হবে, এখানে একটা ইনপুট মানে এখানে একটা এসি আসবে, তারপরে এটা তোমার এখানে ডায়োড 1 ডায়োড 2 এগুলো চাইলে লিখতে পারো, ঠিক আছে? ডায়োড 3 এটা কীভাবে রেকটিফিকেশন করে এটা তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ এটা আমরা আমাদের ইসের ভিডিওতেও পড়াইছি, ইলেকট্রনিক্সের যে ভিডিওটা ছিল এখানেও পড়াইছি। তো ইলেকট্রনিক্সের খুব বেশি একটা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস ইউটিউবে নাই, হ্যাঁ তাই যারা ইলেকট্রনিক্সের ভিডিওটা দেখো নাই ওরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা, হ্যাঁ খুবই ভালো ভিডিও। তো এটা হলো কি আমাদের বর্তনী আঁকাইতে বলছে, আমাদের বর্তনী আঁকানো শেষ। হ্যাঁ, বর্তনী আঁকানো শেষ, আমাদের একটু যে এখানে লোড রেজিস্ট্যান্স দিতে হবে, যে কোন রেজিস্ট্যান্সে আমরা আউটপুটটা দেখব, তুমি এখানে এইভাবে এটা দিতে পারো। ওকে, অথবা আরেকটা অপশনটা কি বলো, আরেকটা অপশন এখানে না দিয়ে তুমি এখানেও দিতে পারবে এইভাবে,
এখানে এইভাবে দিয়ে এই যে এইভাবে দিতে পারবা। ওকে, একই কথা। তো আমরা জিনিসটাকে সিম্পল রাখার জন্য এখানে দিতেছি। আর এল বলতেছি এটাকে লোড রেজিস্ট্যান্স। ওকে, তো ইনপুট এসি সিগন্যাল কম্পাঙ্ক 50 হয়, আউটপুটের কম্পাঙ্কটা কত হবে? ওকে, আচ্ছা এখানে আমি জিনিসটা বুঝাই যে কিভাবে ইনপুট থেকে আউটপুটের কম্পাঙ্কটা আমরা পাবো। তো আমরা প্রথমে ইনপুট কম্পাঙ্কটা আগে আঁকাই। ইনপুট যে আমাদের ওয়েভটা এখানে হবে, এরকম। ওকে, এরকম একটা ওয়েভ আমাদের হবে। এখন আমাদের যে আউটপুট ওয়েভটা আসবে এটা কীরকম আসবে বলো? আমরা হচ্ছে আঁকানোর টেকনিকটা দেখো, হ্যাঁ, এখান থেকে এই বরাবর একটা লাইন দিলাম। এখন এই জিনিসটা আমরা প্রত্যেকটা ইসে যে এখানে একটা দিব, এইখানে একটা দিব, এখানে আরেকটা দিলাম। ওকে, দিলাম। ওকে, পরে আম, এই জিনিসগুলো জাস্ট এখানে রেপ্লিকেট হতে থাকবে। এটা এখানে যা আছে তাই থাকবে, এটা নিচে থেকে এটা উপরে উঠে যাবে। হ্যাঁ, এটা এরকম আসবে, বুঝছো? তো এই জিনিসটাই জাস্ট এখানে কপি হয়ে চলতে থাকবে, সেম টু সেম। আচ্ছা ওয়েট, এখানে আবার ইয়ে হয়ে গেছে একটু, তো এরকম শার্প থাকবে। হ্যাঁ, এখানে এরকমভাবে শার্প থাকবে। এই এখানে এরকম আরেকটা, এখানে এরকম আরেকটা, এখানে এরকম আরেকটা। ঠিক আছে, এরকম ভাবে থাকবে, এই আর কি। হ্যাঁ, এখন তাহলে আমাদের ইনপুট এবং আউটপুটের ব্যাপারটা তাহলে কি দাঁড়াইলো এখানে? ইনপুট আউটপুটের ব্যাপারটা যেটা দাঁড়াইলো, এটা আমাদের ইন। আমি যদি এইটাতে আমার পর্যায়কালটা দেখতে চাই, আমাকে বলছে কম্পাঙ্ক। দেখো আমি পর্যায়কালটা আগে বুঝাই, পর্যায়কালটা বোঝানো ইজি। পর্যায়কাল হলো এখানে এখান থেকে এই পর্যন্ত টাইমটা, এটা হলো তোমার পর্যায়কাল। বুঝছো? একই দশায় আসতে কতক্ষণ টাইম লাগে, বুঝছো? এখান থেকে এই যে এই পর্যন্ত একই দশায় ফেরত আসতেছে, এখানে যেই দশা এখানে একই দশা। এটা হলো এখানকার পর্যায়কাল। আর এখানের পর্যায়কাল কিন্তু জাস্ট এইটুকু, কেননা এখানে যেই দশায় আছে এখানে সে আবার একই দশায় ফেরত আসছে অলরেডি, বুঝছো? ফেরত এসে গেছে। তাহলে এখানের যে আমাদের টিটা হবে, এটা কি হবে? টিটা হয়ে যাবে অর্ধেক। তো তুমি যদি এটাকে বলো টি ইন, তাহলে এইখানে এটাকে আমরা বলবো টি ইন ডিভাইডেড বাই 2, এটা হবে আমাদের টি আউট। বুঝা গেছে? এখন কম্পাঙ্ক বলছে, কম্পাঙ্ক তাইলে কি হবে দেখো, টি আউট হইল টি ইন ডিভাইডেড বাই 2, তাহলে কম্পাঙ্ক কি উল্টা হবে? আউট কম্পাঙ্ক হবে 2 ইন্টু ইনপুট কম্পাঙ্ক। ওকে, এইটাই এখানে আমাদের বোঝার বিষয়। তো ইনপুট কম্পাঙ্ক কত? 50। তাহলে আউটপুট কম্পাঙ্ক হবে আমার 100 হার্টজ। এটাই। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা পরে যাই। ওকে, এইটা তো খুবই একটা স্ক্যামওয়ালা প্রশ্ন ছিল, বুঝছো? এটা প্রচুর ইজি, আমরা ইজির মধ্যেই বলবো। আমরা হার্ড কোশ্চেনগুলো কিন্তু বেশিরভাগ আমাদের পার্ট 1 ভিডিওতে দিয়ে দিছি। ওকে, তো এখানে খুব বেশি হার্ড কোশ্চেন এখানে আমাদের অত একটা নাই। ওকে। ওকে, এটা এখন এটা একটা স্ক্যাম ওয়ালা কোশ্চেন। এটা হয়তো অনেকে অনেক কিছু করতে গেছে কেন জানি, কিন্তু এখানে ওরকম তেমন কিছু নাই এই কোশ্চেনের ভিতরে। এটা জাস্ট একটা সূত্রের ম্যাথ, বুঝছো? এটা জাস্ট একটা সূত্রের ম্যাথ। এখানে কেউ যদি কিচ্ছু না পারে, এখানে যেটা দেওয়া আছে শুধু এইটা দেখে যে এখানে আমাকে বিটার ভ্যালুটা দেওয়া আছে এবং আমার আলফার মান চাইছে। তুমি আলফা বিটার সম্পর্ক জানো, ওইখান থেকে তুমি কি বের করে ফেলতে পারবা? বিটা জানা আছে, আলফা বের করে ফেলতে পারবা। এটা কোনো প্যারারই কিছু না। তো তোমরা যারা সূত্র জানো যে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, তাই না? এইটা ঠিক আছে। অথবা অনেকেই বিটা দিয়েও মুখস্থ করো এটা, যে বিটা ইজ ইকুয়াল টু আমাদের আলফা বাই 1 মাইনাস আলফা। ঠিক আছে, যেটা ইউজ করো তোমার ইচ্ছা। ওকে, কিন্তু এখানে আমাদের যেহেতু আলফা বের করতে বলছে, আমরা এটা ইউজ করব। এটা জাস্ট 75 ডিভাইডেড বাই 75 প্লাস 1। ওকে, তো এটা 75 বাই 76, এটা ডেসিমালে বের করবা কত আসে, দশমিকে বের করবা। ওকে, পয়েন্টে বের করবা কত আসে। ওকে, এইটাই এই ম্যাথটা, আর কিছু না।
তো এখানে একটা জিনিস যেটা বলতে চাই, যে এখানে যে টার্মগুলো বলছে এই টার্মগুলো আমরা একটু পড়ে দেখি যে কি কি জিনিস বলছে আসলে। একটা কমন ইমিটার কনফিগারেশনে এত তাপমাত্রায় কাজ করতেছে। ওকে, তো কমন ইমিটার হইলে আর কি, যে আমাদের এইরকম একটা ছবি দেওয়া ছিল, তো কমন ইমিটার হইলে আমাদের এই যে বেজের সাথে ইমিটারটা এইভাবে কানেক্টেড থাকবে, আর কালেক্টরের সাথে ইমিটারটা এইভাবে কানেক্টেড থাকবে। অবশ্য রেজিস্ট্যান্স থাকবে, হ্যাঁ, আমাদের সার্কিটের ভিতরে এখানে রেজিস্ট্যান্স থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে। ওকে, তো এটা হলো আমাদের একটা কমন ইমিটার কনফিগারেশন আর কি। আচ্ছা, তো কোশ্চেনে মেবি শুধুমাত্র ট্রানজিস্টরটা আঁকানো ছিল, এই দাগ দাগ দেওয়া ছিল না, তো আমরা এগুলো এখানে আর রাখতেছি না। ওকে, বর্তনীর ইনপুট ইম্পিডেন্স। ইম্পিডেন্স জিনিসটা কি? আমাদের তোমরা যারা ট্রিপলিতে পড়বা, হ্যাঁ ট্রিপলিতে পড়বা, বা ট্রিপলিতে না পড়লেও যারা সিএসসিতে বা মেকানিক্যালে যেটাতেই পড়ো না কেন, ট্রিপলির একটা কোর্স থাকে, মানে ইঞ্জিনিয়ারিং করলে সার্কিটের একটা কোর্স করা লাগে। ওখানে তোমরা জানবা, যেমন আমি পড়ছি মেকানিক্যালে, তো আমাদেরও ট্রিপলির কোর্স ছিল। এসি সার্কিটের যে রোধ হয় ওইটাকে ইম্পিডেন্স বলে। ওকে, মানে এটা সরাসরি এভাবে বলা ঠিক না যে এসি সার্কিটের রোধই হলো ইম্পিডেন্স। এখানে আরও একটা জটিল ব্যাপার স্যাপার আছে। তো রোধের সাথে আরও কিছু জটিল ব্যাপার স্যাপার করে তারপর একটা ইম্পিডেন্স এখানে তৈরি হয়। হ্যাঁ, এসি সার্কিট একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, যেটা কারেন্টকে রোধ করে, ওইটাকে আমরা ইম্পিডেন্স বলি। আচ্ছা, এত। তো আউটপুট লোড হলো গিয়ে এত। আউটপুট লোড মানে বুঝাইতেছে লোড রেজিস্ট্যান্স, যেখানে আমরা আউটপুটটা দেখবো, বা আউটপুট বর্তনীর রোধ, আর কিছু না। হ্যাঁ, অসিলোস্কোপ। অসিলোস্কোপ, তো যারা ট্রিপলিতে, তোমরা তো এখন দেখো নাই, যারা ট্রিপলিতে পড়বা ইনশাল্লাহ। তো অসিলোস্কোপ হলো কি ট্রিপলি ল্যাবে কাজ করার জন্য একটা একটা বিশেষ যন্ত্র, যেটাতে আমরা এসি ইনপুট এবং আউটপুট দেখতে পারি। ওকে, তো এখানে ক্যারেক্টারিস্টিক কার্ভ পর্যবেক্ষণ করে দেখা গেল যে কিউ পয়েন্ট লিনিয়ার রিজনে অবস্থান করতেছে, ডিসি কারেন্ট গেইন এত, তো এমিটার কারেন্ট এত। তো এখানে মেইনলি কাহিনীটা এটাই ছিল, যে আমাদের আলফা এবং বিটার সম্পর্কটা বসাই তুমি এটা করবা। বুঝছো? তো এখানে পুরা জিনিসটার কোনো ভ্যালুই নেই, জাস্ট আলফা বিটার রিলেশন। এই ম্যাথটাতে আসো, আপেক্ষিক আর্দ্রতার একটা ম্যাথ, চ্যাপ্টার 10, হ্যাঁ, আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে। আচ্ছা, আম, এটাকে আমরা কি বলবো? অবশ্যই ইজি, হ্যাঁ। এ ও বি দুইটা শহরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বায়ুর তাপমাত্রা। ওকে, আর এ শহরের আর্দ্রতা দেওয়া আছে। এ শহরের আর্দ্রতা দেওয়া আছে, বলছে যে বি শহরের শিশিরাঙ্ক 20 ডিগ্রি, কোন শহরটা অধিক স্বস্তিদায়ক, এখানে দুইটা ডেটা দেওয়া আছে। আদর্শ, কি বলে এটাকে, আম, সম্পৃক্ত বাষ্পচাপের, হ্যাঁ সম্পৃক্ত বাষ্পচাপের। তো আমাদের এটা একটু দেখতে হবে যে এ শহরের আর্দ্রতা 80%। ওকে, তো আমি বি শহরের আর্দ্রতা বের করি, তারপর যদি আর্দ্রতা যার বেশি সে হবে কম স্বস্তিদায়ক, আর যার আর্দ্রতা কম হবে সে হবে অধিক স্বস্তিদায়ক। ওকে, তো আমি বি শহরের জন্য যদি আপেক্ষিক আর্দ্রতা লিখতে চাই, বলো কি হবে? বি শহরের জন্য এটা এখানে কোনো মানে কিছু করাই লাগে না, সব ডেটা তোমাকে দেওয়াই আছে, বুঝছো? আমাদের ইয়েটা ছিল কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, তাই না? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এখন শিশিরাঙ্কটা তোমার কত? দেওয়াই তো আছে। শিশিরাঙ্কটা কত? বি শহরের শিশিরাঙ্ক 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, দুই শহরের তাপমাত্রা নাকি 30, তো বায়ুর তাপমাত্রা তো 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে 20 ডিগ্রিতে তোমার যে ইয়েটা হবে এটা কত? 20 ডিগ্রিতে তোমার যেই শিশিরাঙ্কটা হবে, যেই সরি বাষ্পচাপটা হবে, এখানে বলা আছে 20 ডিগ্রিতে 17.7, 17.5, আর 30 ডিগ্রিতে আসে 31.8। ওকে, ইন্টু 100% দিলে তুমি এটা 55% পাবা। ওকে, তো অঙ্ক তোমার কিন্তু অলরেডি শেষ। তোমার এখানে আপেক্ষিক আর্দ্রতা আসতেছে কত? বি শহরের আপেক্ষিক আর্দ্রতা 55%, বুঝছো? আর এ শহরের আপেক্ষিক আর্দ্রতা কি? তাইলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা এ শহরে বেশি, বি শহরে কম, সুতরাং বি শহর অধিক স্বস্তিদায়ক।
আয়তাকার। ওকে, দ্যাটস ইট। পরেরটাতে চলো, এটাও আদর্শ গ্যাস থেকেই দিছে। এই ম্যাথটাতে খেয়াল করে দেখো কি বলতেছে, যে পানির তলদেশে একটি গ্যাস বুদবুদের আয়তন 3 সিসি। বুদবুদটির নিচ থেকে উপরে উঠছিল, তখন এটি তার অভ্যন্তরের গ্যাসের 20% হারিয়ে ফেলে। পানির উপরিভাগে পৌঁছানোর পর আয়তন হয় 6 সিসি। বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির চাপের সমান হলে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত? ওকে, তো এইখানে আমরা দুইটা নতুন জিনিস দেখতে পারতেছি। আমাদের যে নর্মাল কোশ্চেনগুলো থাকে এই টাইপের, সেটা একটা হলো এই যে গ্যাসের 20% হারায় ফেলার যে ব্যাপারটা, ঠিক আছে, এটা নাই। এটা আগে কখনো আমরা দেখি নাই আমাদের ম্যাথগুলাতে, এরকম ম্যাথ বই ছিল না। উপরিভাগে পৌঁছানোর পর এর আয়তন হয় 6 সিসি। ও সরি, এটা তো না। এই যে বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির চাপের সমান হলে, ঠিক আছে। তো এই জিনিসটার সাথে সবাই পরিচিত না আসলে, বুঝছো? এই জিনিসটার সাথে সবাই পরিচিত না, অনেকেই পরিচিত হয়তো যারা একটু ডিটেলসে পড়াশোনা করে সব কিছুর। ঠিক আছে, তো দেখো, তো আমরা একে একে কথা বলতেছি এখানে। আমাদের এই গ্যাসের 20% হারায় ফেলার যে ব্যাপারটা, আমরা নর্মালি জিনিসটা কি করি, যে আমাদের এখানে এটা ধরো সেই হ্রদের উপরে, আর এটা ধরো সেই হ্রদের নিচে, ঠিক আছে, এবং আমরা মাঝখানে পানি দিতেছি। এই হইল পানির লেয়ার। তো এইখান থেকে আরে এইটা, এই হলো কি আমাদের পানি। ওকে, তো এখানে নিচে এখানে আয়তন হইল 3 সিসি। এখানে যখন বুদবুদটা তৈরি হয়েছে এটার আয়তন হইল 3 সিসি, এটা আমরা V1 ধরতেছি। ওকে, এটা যখন এখান থেকে উপরে আসে তখন আয়তন হয়ে যায় 6 সিসি, ডাবল হয়ে যায়। ওকে, এখানে আসলে অনেক বড় হয়ে গেল আকৃতি, এটা হয়ে গেল 6 সিসি, এটা হলো তোমার V2। ওকে, এটা হলো তোমার V2। ওকে, তো এখন আম, এখানে আমাদের নর্মাল কেসগুলোতে আমরা এখানে P1 V1 ইকুয়াল টু P2 V2 এটা দিয়ে ম্যাথটা করে ফেলতাম, তাই না? কেননা ওইখানে পিভি বাদে বাকি সব কিছু সমান ছিল বা সমান থাকতো। এখানে তোমার যেটা বুঝতে হবে, আমাদের সবচেয়ে বড় মাস্টার ইকুয়েশন কোনটা, সেটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, আগের যে ম্যাথগুলো আমরা করতাম এই টাইপের, হ্যাঁ, আমরা আগের যে ম্যাথগুলো করতাম এই টাইপের, এই ম্যাথগুলাতে আমাদের কি কি কনস্ট্যান্ট থাকতো? আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতো। এন তো আমরা কোনো কালেই চেঞ্জ করতে দেখি নাই, হ্যাঁ, এন কোনো দিনই চেঞ্জ হয় নাই, তাপমাত্রা কনস্ট্যান্ট। ওদিক থেকে দেখলে পিভি কনস্ট্যান্ট। তো তখন আমরা P1 V1 ইকুয়াল টু P2 V2 এখান থেকে বয়েলের সূত্র বলে পরে এই ম্যাথ এটা দিয়ে ম্যাথটা করতাম। ওকে, তারপরে ধরো আরও কি কি জিনিস এখান থেকে আমরা করতাম। আমরা বলতাম যে এখানে এই হ্রদের ম্যাথটাতে যদি কি চেঞ্জ না হয়, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র এন কনস্ট্যান্ট থাকবে, আর তো এমনি কনস্ট্যান্ট, আর কথা বলতেছি না। তখন এনটা শুধুমাত্র কনস্ট্যান্ট, তাহলে পিভি আর টি এরা চেঞ্জ হবে। তাহলে P1 V1 T1, P2 V2 T2, এইভাবে আমার কাহিনীটা হবে। এটা হইল তোমার বয়েল চার্লস অ্যাভোগাড্রোর যে মিলিত সূত্র, সরি বয়েল চার্লসের যে সমন্বয় সূত্র ওইটা। ঠিক আছে, বয়েল প্লাস চার্লস। কিন্তু এখন ব্যাপারটা কি, এখন মোল সংখ্যাটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাই যারা এইভাবে জিনিসগুলো চিন্তা করে করে পড়ছো ওরা নিশ্চয়ই জিনিসটা ধরতে পারছো, যে তাইলে এখন আমাদের যদি আমি পিভি ইকুয়াল টু এনআরটি চিন্তা করি, তাহলে আমার কোনটা কোনটা চেঞ্জ হয় আর কোনটা কোনটা চেঞ্জ হয় না। এখানে দেখো এখন কে কে কনস্ট্যান্ট, এখন কিন্তু শুধুমাত্র তাপমাত্রা কনস্ট্যান্ট, কেননা এখন কিন্তু গ্যাসের মোল সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? শুধুমাত্র তাপমাত্রা কনস্ট্যান্ট, আর তো এমনিতেই কনস্ট্যান্ট। তাহলে ভ্যারি করতেছে কে কে, পিভির সাথে এন, পিভির সাথে এন ভ্যারি করতেছে। তাইলে এখান থেকে আমরা লিখব পিভি বাই এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমার কথা বুঝা গেছে? পিভি বাই এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এখান থেকেই আমরা আমাদের ম্যাথটা সামনে আগে নিয়ে যাব। আমাদের সূত্রটা দাঁড়াবে হলো P1 V1
বাই N1 ইজ ইকুয়াল টু P2V2 বাই N2। বুঝা গেছে? এরকমভাবেই আমরা জিনিসটা করব। আচ্ছা, তো আমরা এটাকে নেক্সট পেজে করি। এই হলো তোমার ফর্মুলা, এবং আমরা কোশ্চেনটাও এখানে একটু কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করবা, আমাদের বায়ুমণ্ডলীয় চাপটাও কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে। বায়ুমণ্ডলীয় চাপটা কি বলছে? 10 মিটার উচ্চতার পানির চাপের সমান হলে। এটা আবার কি? এইটা কিন্তু এই জিনিসটা দিয়ে ম্যাথটা কিন্তু আরো ইজি করে দিছে। বুঝছো? এটা দিয়ে ম্যাথটা হিসাবটা আরো ইজি করে দিছে। বুঝছো? হিসাবটা আরো ইজি করে দিছে। জিনিসটা কিরকম? আমরা নর্মালি যেটা বলি, আমাদের যে এটিএম মানে অ্যাটমসফেরিক যে চাপ, সেটা কি 76 সেন্টিমিটার পারদের চাপ। 76 সেন্টিমিটার পারদের চাপ। তাই আমরা এটাকে কি এইচ রোজি করি, তাই না? এখান থেকে চাপটা বের করার জন্য এখান থেকে কি করি? এইচ রোজি করি, যেটা কিনা দাঁড়ায় 76 সেন্টিমিটার। এই যে মিটারে আনলাম, পারদের ঘনত্ব কত? 13,600 না? হ্যাঁ, 13,600 পারদের ঘনত্ব, জি হলো 9.8। এটা হিসাব নিকাশ করে তোমার ওই যে 101,325 অ্যাটমসফিয়ার আসে। বুঝছো? এখন যারা এটা পড়ছো তারা নিশ্চয়ই এটা জানো যে এই যে আমাদের 76 সেন্টিমিটারটা, এটা কিন্তু শুধুমাত্র পারদের ক্ষেত্রে এই হাইটটা হয়। ঠিক আছে? তুমি যদি তুমি যদি বলো যে আমি ইয়ে দিয়ে করব, এই সেম পারদের এক্সপেরিমেন্টটা পানি দিয়ে করব, পানি দিয়ে করলে যখন যে জিনিসটা দাঁড়ায়, ওটা 10.3 মিটার ওয়াটার কলাম তৈরি হয়। বুঝছো? 10.3 মিটার ওয়াটার কলাম তৈরি হয়, ইয়ে হয় না। 76 সেন্টিমিটার তো খুব ছোট। এটার কারণ হলো পানির ঘনত্ব পারদের চেয়ে অনেক কম। বুঝছো? আচ্ছা, যাই হোক। তো ওইটাকেই এখানে 10 মিটার পানির হাইট হিসেবে দেওয়া আছে। ওকে, বায়ুমণ্ডলীয় চাপ। তাই বায়ুমণ্ডলীয় যে চাপটা তোমার হবে, ওইটাকে তুমি এইচ রোজি হিসেবে লিখবা। ঠিক আছে? এইচ রোজি হিসেবে লিখবে, এবং এইচ হবে হলো 10 মিটার। রো হবে তো তোমার 1,000, তো পানির ঘনত্ব রো 1,000 যা আছে, জি 9.8, জি এর মতো থাকবে। এইভাবে তুমি পানির রো এটিএম এইভাবে এই জিনিসটা পাবা আর কি। আমার কথা বুঝছো? সরি, পিএটিএম বা পানির যে চাপটা। ঠিক আছে? তো এইখানে তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইতেছে দেখো। তাহলে আমাদের এইখানে চাপ কত? এখানে চাপ কত হবে? P2 বলতেছি আমরা যেটাকে। এখানে চাপ হবে এইচ রোজি, অবশ্যই এইচ রোজি, কিন্তু এই এইচটা কিন্তু বাতাসের জন্য যেই চাপটা, ওইটা হলো পানির জন্য। হ্যাঁ, পানির জন্য। এটা 10 মিটার পানি, তাই এটাকে আমরা 10 রোজি বলতেছি। বুঝছো? এখানে আমি পানির, সরি, এখানে যে আমি অ্যাটমসফিরিক প্রেসার, আমার যেটা মুখস্থ চাপের মান 101,325, ওইটা আমি বসাবো না কিন্তু। বুঝা গেছে? আর তাইলে P2টা হলো 10 রোজি, এটা হলো গিয়ে আমাদের বায়ুমণ্ডলের যে চাপ সেটা। ওকে, 10 রোজি। আর এইখানের যে চাপটা হবে, এখানের যে চাপটা হবে, এই চাপটা হবে আমাদের আহ, বাতাসের চাপ, এবং এইখানের যে পানির যে হাইটটা আছে ওইটারও আরেকটা চাপ। তাহলে এইচ রো জি প্লাস 10 রো জি। বুঝা গেছে? এইভাবেই হিসাবটা আরো ইজি করে দেওয়া হয়েছে। এইচ রোজি মানে এইটুকু পানির জন্য এইচ রোজি চাপ আসবে, আর এখানে তো অলরেডি 10 রোজি চাপ ছিলই, তো এইচ রোজি 10 রোজি যোগ হয়ে যাবে। বুঝতেছো? তাইলে P1 V1 এই জিনিসগুলো আমরা এইভাবে বসাবো। আর N1 N2 জিনিসটা কি দাঁড়াবে? 20% গ্যাস নাকি হারায় ফেলে। বুঝছো? 20% গ্যাস হারায় ফেলে, তাহলে কি 80% গ্যাস থাকবে? তাহলে N1 যত থাকবে, N2 হবে তার 80%। ঠিক আছে? এটাই। তাহলে আমরা এখানে P1 V1 N1 গুলো বসাবো। P1 কত বলো? P1 হলো এই যে পানির ভিতরে যেটা, এটা এইচ রোজি 10 রোজি, ইন্টু V1 কত 3 ছিল। N1, আমাদের N2 N1 সম্পর্ক এটা। হ্যাঁ, N2 ইকুয়াল টু 0.8 N1, তো আমরা N1কে N1ই রাখতেছি। N2কে আমি 0.8 N1 লিখলাম। ওকে, আর আমাদের P2টা কি? 10 রোজি। V2 হলো গিয়ে 6। ঠিক আছে? V2 হলো গিয়ে 6। এইখান থেকে তোমার এই যে এই এইচটা বের হয়ে যাবে, অজানা রাশি এইচ বের হয়ে যাবে এখান থেকে। N1 কাটা। এখান থেকে দেখো এইচ প্লাস 10 রোজি আসে, তাই না? রোজি কমন নিলে এইচ প্লাস 10 আসে, ইন্টু 3। আমরা এখানে আরো অনেক কিছুই কাটাকাটি করতে পারি।
এই 3 দিয়ে এটা কাটলে 2 হয়, হ্যাঁ 2 হয়। তাহলে এখানে হবে 10 রো জি ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে হলো 0.8। এখন এখানে রো জি কাটা যাবে, ঠিক আছে, কাটা গেল। তাহলে এটা ক্যালকুলেটর ছাড়াই করে ফেলা যাইতেছে, হ্যাঁ। এটা আসতেছে 20/0.8। তাহলে এখান থেকে তুমি এইচ বের করে ফেলবা, ঠিক আছে। এইচ বের করে ফেলবা, এটা কত হবে 200/8, তাই না, -10, 100/4 15 মিটার আসে। যদি হিসাবে ভুল না করে থাকি, আই গেস এটাই অ্যান্সার, আমাদের 15 মিটার। ওকে, এটাই ঠিক আছে। তো এটা বুঝলে একটা খুব ইজি ম্যাথ, তবে এটাকে আমি ইজি বলবো না, কেননা এই জিনিসটা অনেকেই ধরতে পারবে না এখানে, হ্যাঁ, যে 20% গ্যাস বের হয়ে গেলে জিনিসটা কীরকমভাবে আমার ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এই কোশ্চেনটাকে আমি বলবো যে অনেকে যদি না পারে, ওকে সমস্যা নেই, যেগুলা খুবই ইজি এগুলা তোমার অবশ্যই পারা উচিত, হ্যাঁ। তো এটাকে আমি ট্রিকির মধ্যে রাখতেছি, হ্যাঁ, প্লাস কিছুটা টাফ, বা বললাম নট দ্যাট ইজি, হ্যাঁ, অতটাও ইজি না। অনেকের কাছে হয়তো অনেক ইজি হবে, যেমন আমি এই কোশ্চেনটা যখন আমার ব্যাচে দিছিলাম, আমার অফলাইন ব্যাচে, তখন ওখানে নর্ডেমের একটা ছেলে এটা জাস্ট 2-3 সেকেন্ডে বুঝে গেছে যে এখানে তোমার PV/N কনস্ট্যান্ট, এইভাবে যে জিনিসটা করতে হবে, ঠিক আছে। ওকে, তো চলো আমাদের লাস্ট 2টা ম্যাথ আর আছে, এটাতে আসি, এটা মডার্ন ফিজিক্স থেকে, চ্যাপ্টার 8। লেখচিত্রে একটি ফোটনের কম্পাঙ্ক বনাম EVS লেখচিত্র দেওয়া আছে। তো এটা হলো কম্পাঙ্ক, আর EVS হলো গিয়ে কি, এস মানে হলো স্টপিং পটেনশিয়াল, বুঝছো, স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, VS মানে নিবৃত্তি বিভব। দেওয়া আছে রেখাটি এত বিন্দুগামী, 4 × 10⁻15। ও আচ্ছা আচ্ছা, এইখানে একটু ইয়ে হবে, হ্যাঁ, এই যে ×10⁻15 আছে এখানে নিউয়ের সাথে, এটার সাথে। আর 700 অ্যাংস্ট্রমের আলো, ফেললে ইলেকট্রন নির্গত হবে কিনা। ওকে, তো এটা খুব ইজি একটা জিনিস ছিল, হ্যাঁ, যারা জিনিসটা বুঝে ওদের জন্য, বুঝছো। আমাদের যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে নর্মাল সমীকরণ, এটা কি আগত আলোর জন্য এইচ নিউ ইজিক্যাল টু কি ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক প্লাস কি হাফ mv²। এবং অবশ্যই 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 এটা HSC-তেও তোমরা পড়ছো, অ্যাডমিশনে তো অবশ্যই এরকম ভাবে পড়ছো যে এই জিনিসটাকে আমরা EVS, এস বা ইভি নট লিখতে পারি, যেটাকে আমরা নিবৃত্তি বিভব বলি, তাই না, বা স্টপিং পটেনশিয়াল বলি। তো ওই হিসাবে এইচ নিউ ইকুয়াল টু ডব্লিউ প্লাস ইভিএস এমন একটা ব্যাপার দাঁড়ায়, হ্যাঁ, এমন একটা ব্যাপার কিন্তু আমরা লিখতে পারি। এখন ব্যাপারটা কি, তোমাকে কি দেওয়া আছে এখানে, তোমাকে এইটা দেওয়া আছে যে তুমি যদি এত কম্পাঙ্কের আলো ফেলো, এটা যেহেতু ইভিএস এর সাথে গ্রাফ, তুমি যদি এত কম্পাঙ্কের আলো ফেলো, মানে তোমার নিউ যদি হয় 4 × 10⁻15 হার্টস হলে ইভিএস ইজ ইকুয়াল টু 1.6 ইভি হয়, বুঝছো। এটা হইলো এই গ্রাফের মিনিং, যে নিউ যদি তুমি এত দাও, 4 × 10⁻15 দাও, তখন নিবৃত্তি বিভব বা নিবৃত্তি বিভবের জন্য যে ইলেকট্রনের গতিশক্তির, এটা 1.6 ইভি তৈরি হয়, হ্যাঁ। তো এই তথ্য থেকে তুমি কি বের করতে পারো বলো তো, কার্যাপেক্ষক বের করতে পারো না, এইচ নিউ। এখানে এইচ কত, 6.626 10⁻−34 ইন্টু কত নিউ তোমার, 4 × 10⁻15। তো এত কম্পাঙ্কের আলো আসলে কি হয়, 1.6 ইভি গতিশক্তির ইলেকট্রন বের হয় এখান থেকে, কেননা এই জিনিসটা ইভিএস এর সমান, হ্যাঁ, এটা কনসেপ্ট আমরা এখানে আলোচনা করতেছি না। ওকে, তো ডব্লিউ প্লাস ইভিএস জিনিসটা কি বলো, ইভিএস জিনিসটা হলো 1.6 ইভি, এটাকে আমি অবশ্যই জুলে বসাবো। আর 1 ইভি মানে কি 1.6 10⁻−9
জুল। ওকে, তো 1.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, তো এই হলো কি আমাদের হিসাব যে এত কম্পাঙ্কের আলো ফেললে এত ইলেকট্রন ভোল্টের ইলেকট্রন ওইখান থেকে বের হয়, অথবা এত এই যে যখন স্টপিং পটেনশিয়ালের যে কনসেপ্টটা, যে এত বিপরীত ভোল্টেজ অ্যাপ্লাই করলে আর কি ইলেকট্রনিক গতিশক্তি থেমে যায়, ওই হিসেবে এই দুইটা আসলে সমান হয়। তো তুমি এখান থেকে বের করবা কার্যাপেক্ষক। এটা আসে হলো গিয়ে 2.39 10⁻⁻18 জুল। ওকে, এটা আমাদের কার্যাপেক্ষকের মান। ঠিক আছে, এখন তাইলে 700 অ্যাংস্ট্রমের আলো পড়লে নির্গত হবে কি না এটা তো তুমি জানতেই পারো, তাই না? এখন তুমি কি করবা, এখান থেকে বিভিন্নভাবে করা যায়, বুঝছো? তুমি এখন এই ইলেকট্রনের শক্তি বের করতে পারো, বুঝছো? এই ইলেকট্রনের শক্তি বের করতে পারো যে 700 অ্যাংস্ট্রম বিশিষ্ট যে আলোটা আসতেছে ওইটা শক্তি কত। আমি এটা ওইভাবে করি, ওইভাবেই কনসেপ্টটা ইজি হয়। আগত আলোর শক্তি E ইজ ইকুয়াল টু hc/λ, তাই না? hc/λ। আচ্ছা, এটা চলো আমরা পরের পেজে নিয়ে যাই এটাকে। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসতেছিল? 700 অ্যাংস্ট্রম। 6.626 10⁻⁻34 ইন্টু এত, এটা হলো গিয়ে 700 ইন্টু 10⁻⁻10 অ্যাংস্ট্রমে ছিল। এখান থেকে আমি জুলে অ্যান্সারটা বের করতেছি। 2.83 10⁻⁻18 আসে। আচ্ছা, এখন দেখো দুইটার মধ্যে কোনটা বেশি হয়। এইটার আগত আলোর শক্তি বেশি না, তাই আগত আলোর শক্তি কার্যাপেক্ষকের চেয়ে বেশি, সুতরাং ফোটো ইলেকট্রন নির্গত হবে। প্রশ্ন কি লেখা? হ্যাঁ, ইলেকট্রন নির্গত হবে কিনা। তো ফোটো ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে আরও কিছু ভিডিও আনবো যে এই কোশ্চেনগুলা মডিফাই করে করে আরও কি কি করা যায়, বুঝছো, আরও কী কীভাবে টাফ করা যায়, এরকম একটা এরকম কিছু ভিডিও আমরা ইনশাল্লাহ আনবো। যেমন এখানে এই জায়গার যে মানটা, এটা কিন্তু তোমার সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, তো এখানে এরকম না বলে দিয়ে, এখানে তো তোমাকে ডেটা দেওয়া আছে কিসের, এই কার্যাপেক্ষক বের করার। তোমাকে যদি এই জায়গার কম্পাঙ্কটা দেওয়া থাকে, এইটাই কিন্তু সূচন কম্পাঙ্ক, ওইখান থেকে কিন্তু তুমি এইচ নিউ করলে সরাসরি তোমার কার্যাপেক্ষক চলে আসবে। আমার কথা বুঝছো? আচ্ছা, এইভাবে আমরা করতে পারি। ওকে, চলে আসো এই ম্যাথটাতে। এটা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9, নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারের কোয়েশ্চেন। এটাও আমরা ইজির মধ্যে ফেলবো। এটাকে কি আমরা রেটিং দিছি? হ্যাঁ, এটাকে আমরা মিডিয়াম রাখলাম। হ্যাঁ, মিডিয়াম রাখলাম, তবে এটা অবশ্যই পারার মতো। হ্যাঁ, পারার মতো। এই গ্রাফটা বইয়ে আছে না, এটা সব বইয়েই আছে এই গ্রাফটা যে সব বইয়ে আছে, তো অবশ্যই গ্রাফের ইন্টারপ্রিটেশনটা সবার বোঝা উচিত। হ্যাঁ, বোঝা উচিত। ওকে, হ্যাঁ, এখন এটা ইজি, এটাকে আমাদের ইজির ক্যাটাগরিতেই রাখতে হবে। এটা ডিরেক্ট সূত্র বসাই দিলেই তোমার অঙ্ক শেষ, বুঝছো? এখন তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, এবং তোমরা তো এখন আবার শর্টকাট সূত্রও জানো, তাই না? ব্যাসার্ধ কি? 0.529 n², তাই না, অ্যাংস্ট্রম। আর শক্তি কি? বলো, শক্তি কি হয়? শক্তি হইতেছে -13.6 ÷ n²। এই তো, এখানে তোমার তৃতীয় শক্তি স্তরের 3 বসাই দিলেই তোমার অঙ্ক শেষ। এখানে 3² হবে, এত অ্যাংস্ট্রম এখান থেকে বের করবা কত অ্যাংস্ট্রম হয়, বুঝা গেছে? তারপরে -13.6, এখানে 3² বসাই দিবা, এখান থেকে ইলেকট্রন ভোল্টে অ্যান্সারটা আসবে, বুঝছো? তবে সাবধান, এইভাবে করলে তোমার অ্যান্সারটা অ্যাকসেপ্টেড নাও হতে পারে, বুঝছো? এইভাবে করলে কিন্তু অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। কেন? কেননা অঙ্কের ভিতরে কিন্তু তোমাকে কিছু মান দেওয়া আছে, বুঝছো? অঙ্কের ভিতরে কিছু মান দেওয়া আছে, যেমন এপসাইলনের মান দেওয়া আছে এইটা, তোমাকে ইলেকট্রনের ভর দেওয়া আছে এইটা। তো এইসব মান দেওয়া থাকার মানে হইল
যে তুমি এমন একটা অ্যাপ্রোচে করবা যে অ্যাপ্রোচে গেলে এই মানগুলা কাজে লাগে, বুঝছো? এমন একটা অ্যাপ্রোচে যাবা যে অ্যাপ্রোচে গেলে মানগুলা কাজে লাগে। তাই আমরা এই অ্যাপ্রোচটাকে খুব একটা সাধুবাদ জানাইতেছি না, ঠিক আছে? তো আমরা এটাকে পরের পেজে আসলে নিয়ে যাব এবং নর্মাল যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো দিয়ে আমরা আর কি ম্যাথটা করব, ঠিক আছে? তো এটা এখান থেকেও তুমি সেম সেম রেজাল্টই পাবে। এটাকে আমরা আমাদের অ্যাপ্রোচ 2 লিখে রাখতেছি, ওকে? আর এইখানে তাহলে আমরা এটাকে কিভাবে করব? সূত্র বসাই দিলেই তোমার শেষ এখানে আসলে। আমাদের দুইটা সূত্র আমরা বলবো আর এন ই এন, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই কি জানো, পাই জেড এম ই স্কোয়ার, তাই না? এই হলো তোমার রেডিয়াসের ফর্মুলা। ওকে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই জেড এম স্কোয়ার। আর আমাদের এনার্জির ফর্মুলাটা কি বলো? এটা হলো গিয়ে তোমার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, একটা মাইনাস আছে অবশ্য, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, ওকে? এবং একটা জেড স্কোয়ার এখানে মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে, হ্যাঁ, গুণ অবস্থায় থাকে কিন্তু, ওকে? তো এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার, সাথে একটা জেড স্কোয়ার গুণ থাকবে। তো এই জেড সহ মুখস্থ রাখা ভালো, বুঝছো? এখানে জেডটা নিচে আর এখানে জেড স্কোয়ার থাকবে উপরে, ঠিক আছে? জেড সহ মুখস্থ রাখা ভালো, কেননা কখন তোমাকে হাইড্রোজেন না দিয়ে অন্য পরমাণু দিয়ে দেয় তুমি জানো না, ওকে? তো রিমেম্বার, যদিও আমাদের জেড ইকুয়াল টু 1, তো আমাদের এই ম্যাথে এটা কোনো ইফেক্ট ফেলতেছে না, জাস্ট এখানে 3 বসাই দিব, আর কিছু না। মাইনাস 34 এপসাইলন নট কত, -12, বুঝছো? এখানে সব মান দেওয়া আছে, হ্যাঁ। তো এটা আসলে এইভাবে করার কিছু নাই। পাই তো 3.14, জেড হলো 1, এম হলো কি আমাদের 9.11 10⁻31, ই স্কোয়ার, ই হলো গিয়ে 1.6 10⁻19, এত স্কোয়ার, এটাই বুঝা গেছে, এত মিটার। এবং এটা হলো আমাদের এনার্জির ফর্মুলা। তো এনার্জির ফর্মুলায় সব বসাই দিবা, আমি আর করলাম না, বুঝছো? বসাই দিবা, জুলে একটা অ্যান্সার আসবে কিন্তু, ওকে? এটা কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্টে অ্যান্সার আসবে, আর এটা কিন্তু জুলে অ্যান্সার আসবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই হিসাবটা করার সময় এটা কিন্তু সিঙ্গেল স্টেপে হয় না, জানো তো? সিঙ্গেল স্টেপে হয় না। এটা তোমাদেরকে বেসগুলো আলাদাভাবে হিসাব করতে হবে, আর টেনের পাওয়ারগুলো আলাদাভাবে হিসাব করতে হবে। তারপরে ধাপে 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 অ্যান্সারটা করতে হয়, নাহলে কিন্তু এটা ক্যালকুলেটারে ইরর দেখায়, ওকে? ওকে, তো এখান থেকে তোমরা এটা জানো সবাই, আশা করি এখান থেকে জিনিসটা করে ফেলবা, ওকে? তো এই হলো কি আমাদের বাকি 11টা কোশ্চেন। এই 11টা কোশ্চেন খুবই ইজি ছিল, ওকে? তোমরা যারা আমাদের পার্ট 1 ভিডিওটা এখনও দেখো নাই, অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে নিবা। ওইখানে আমরা বেশ কিছু টাফ কোশ্চেন করাই দিছি। এই 20টার 20টাই কিন্তু এই লেভেলের ইজি ছিল না, ওকে? আমাদের যে আজকে আমরা 11টা কোশ্চেন করলাম, এই 11টা কোশ্চেনের ভিতরে, এই 11টা কোশ্চেনের ভিতরে আম, মোটামুটি কয়টা, আমরা 8-9টাই বলতে পারি একদম পানি ভাত ছিল, ওকে? তো এইখানে যে 9টা কোশ্চেন আমরা করাইছি এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা, আমি লিংক ভিডিওর নিচে দিয়ে দিব, এই ভিডিওর নিচে, ওকে? এখন আমরা ভিডিও শেষ করে দেব, তার আগে আমরা টুকটাক কিছু ছোটোখাটো কথা বলে নেই। সেটা হলো ফিজিক্সে আমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়ব সেটা, এটা নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও দিব। এখানে ছোট্ট করে কিছু কথা বলে রাখি।
ওকে, তো শোনো, ফিজিক্স আমাদের যে 3টা সাবজেক্ট আমরা পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এদের মধ্যে ফিজিক্সটাই আমি বলবো একদম সবচেয়ে ডিপ আন্ডারস্ট্যান্ডিং করার মতো একটা সাবজেক্ট। ঠিক আছে? কেমিস্ট্রিতে তো কোনো নিয়ম, মানে আমি কি বলবো, মানে কেমিস্ট্রিতে তো অনেক ব্যতিক্রম আছে। তো কেমিস্ট্রিতে আমি এগুলার নিয়ম বলি না যে কিছু নিয়ম সাথে কিছু ব্যতিক্রম, আসলে তা না, কেমিস্ট্রিতে কোনো নিয়মই নাই। বুঝছো? কেমিস্ট্রিতে যা ইচ্ছে তাই ঘটতে থাকে, এগুলাই সব তোমার মুখস্থ রাখতে হবে, দ্যাট ইজ কেমিস্ট্রি। ওকে, এছাড়া এখানে আর কোনো কথাই নাই। ওকে, ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস, 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 প্র্যাকটিস ছাড়া এখানে কিছুই হবে না। তুমি ম্যাথ যতই ভালো পারো, তোমার হাত ফাস্ট হতে হবে, ক্যালকুলেশন ফাস্ট করতে পারতে হবে। এবং ফিজিক্সটা এমন একটা সাবজেক্ট, আমরা যেটা বলবো এটাতে সবচেয়ে বেশি ডিপ আন্ডারস্ট্যান্ডিং তোমার লাগবে। ঠিক আছে? সবচেয়ে বেশি ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তুমি ফিজিক্স করতেই পারবে না। তাইলে তুমি যখন একটা টপিক পড়বা, ঠিক আছে, একটা টপিক তুমি যখন পড়বা, তখন ওই টপিকের ভিতরে একদম একদম কিছু জিনিস তোমাকে মেনটেন করতেই হবে। 1 নম্বর কথা হইলো টপিকটা তুমি ফিল করতে পারতেছো কিনা। ঠিক আছে, টপিক তুমি ফিল করতে পারতেছো কিনা। 2 নাম্বার, এই টপিকের ভিতরে এই 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 ইয়েটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই টপিকের ভিতরে তুমি নিজে থেকে নিজে থেকে কমপ্লিকেশন অ্যাড করতে পারতেছো কিনা। তুমি যখনই এই জিনিসটা করতে পারবা, তখনই তুমি বুঝবা যে তুমি টপিকটা আসলে ভালো করে বুঝছো। এবং বিভিন্ন কমপ্লিকেশন অ্যাড করতে যেয়ে তুমি দেখবা যে অনেক কিছুর তুমি অ্যান্সার জানো না, তখন তোমাকে ওইগুলো নিয়েও চিন্তা করতে হবে। ঠিক আছে, ওইগুলো নিয়েও চিন্তা করতে হবে। ঠিক আছে, যেমন আমি এই জিনিসের একটা এক্সাম্পল দেখাইতেছি। বুঝছো? যেমন আমরা সবাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা তোমরা যখন নাও, এরকম একটা ম্যাথ তোমরা অবশ্যই করো যে এখানে কি থাকে, সরল দোলকটা আমরা পানির ভিতরে ডুবাই দিই, তাই না? পানির ভিতরে ডুবাই দিই এবং পরে কি বলি যে এখানে আমাদের যে জি ইফেক্টিভ হবে সেটা কি হয়, জি ইন্টু 1 - সিগমা বাই রো, রাইট? সিগমা বাই রো, আমাদের সিগমা হইল গিয়ে পানির ঘনত্ব এবং এই রো হইল গিয়ে এই ব্লকের ঘনত্ব। ঠিক আছে? ওকে, ঠিক আছে, এইটা। এবং আমরা এখান থেকে কি বলি, টি ইজ ইকুয়াল টু 2π/L/জি ইফেক্টিভ। আচ্ছা, অনেকে হয়তো এটাও জানো না। হ্যাঁ, সবার প্রতি রেসপেক্ট, তুমি নাই জানতে পারো, সেটা সেটা সমস্যা না, কিন্তু অনেকেই হয়তো জানো যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কন্টেন্ট দেখো। হ্যাঁ, ওকে। এখন তুমি যখন এই টপিকটা পড়তেছো, তুমি জাস্ট এইটা পড়ে বসে থাকবা না। বুঝছো? তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে এইখানে আরও কী কী কমপ্লিকেশন অ্যাড করা যেতে পারে, বা আরও কী কী কমপ্লিকেশন অ্যাড এখানে করতে পারে টিচার, বা এখানে আরও কী কী মুশকিল আর কিভাবে কিভাবে করা যায় জিনিসটাকে। আমার কথা বুঝছো? যেমন ধরো আমি আমি একটা এক্সাম্পল দেখাইতেছি। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেখাইলাম, সেটা হলো কি যে এইখানে যদি এটা সমান হয়ে যায়, এটা সমান হয়ে গেলে কিন্তু জি ইফেক্টিভ 0 হয়ে যাইতেছে। জি ইফেক্টিভ 0 হওয়া মানে দোলনকাল হয়ে গেল অসীম। বুঝছো? তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, মানে জিনিসটা তাইলে কি মিন করতেছে, এই জিনিসটা নিয়ে তোমার একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। মানে এরকম যে আমার কাছে একটা সরল দোলক আছে, এই সরল দোলকের এটার এই যে আমার যে বব আছে, এটার ঘনত্ব হলো 800 কেজি/মিটার কিউব। আমি এটারে কেরোসিনের মধ্যে ডুবাই দিলাম, কেরোসিনের মধ্যে ডুবাই দিলাম, এই কেরোসিনেরও ঘনত্ব 800 কেজি/মিটার কিউব। দুইটার ঘনত্ব সেম হয়ে গেল। ঘনত্ব সেম হয়ে গেলে আমার ইকুয়েশন বলতেছে যে জি ইফেক্টিভ 0। তাইলে আমার দোলনকাল তো এখান থেকে তাইলে আসতেছে না। তাইলে এটার মানেটা কি আসলে? বুঝছো এটার মানেটা কি? তুমি যখনই ফিজিক্যাল বিভিন্ন ব্যাপার-স্যাপার নিয়ে, ফিজিক্যাল বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন ইভেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবা, তখনই তোমার ফিজিক্সের ডিপ আন্ডারস্ট্যান্ডিং প্লাস রিজনিং যে একটা পাওয়ার আছে, ঠিক আছে? রিজনিং যে একটা পাওয়ার আছে, অর্থাৎ কিসের কারণে কি হইতেছে একটা প্রবলেমে, কি চেঞ্জ করলে কি আউটপুটটা পাবো, ওই জিনিসগুলো তোমার স্ট্রং হবে। তুমি যখন এই থিওরিগুলো নিয়ে বেশি বেশি ভাববা। বুঝছো? এবং এই কমপ্লিকেশন অ্যাড করার যে ব্যাপারটা, এটা আমরা প্রত্যেক জিনিসের ভিতরেই অ্যাড করব। ঠিক আছে? তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা, ধরো এর মধ্যে তুমি একটা টাফ কোশ্চেন পাইছো, নর্মালগুলো তো আছে, নর্মালগুলো তুমি করে ফেললা, ওকে, কিছু টাফ কোশ্চেন আছে ধরো,
হ্যাঁ, ধরো একটা টাফ কোশ্চেন আছে। এই টাফ কোশ্চেনটা তুমি মানে বুঝতেছো না আসলে জিনিসটা কিভাবে কি হবে। তুমি অনেক কষ্টে বুঝলা। ওকে, যে বুঝলা, ওকে বুঝলাম কি হইলো এটা। এখন তোমাকে এটার ভিতরে কিছুটা চিন্তা ভাবনা নিজের অ্যাড করতে হবে যে এইখানে এখন যদি এটা এরকম না বলে ওরকম বলে দিত, তাইলে আমি ম্যাথটা করতাম কিভাবে, বা করতাম বা করতে পারতাম কিনা, বুঝছো? বা কিভাবে করা যাইতে পারে ম্যাথটা। যেমন ধরো আমি এইটারতে এটার মধ্যেও আরেকটা এক্সাম্পল দেখাইতেছি, বুঝছো? এটার মধ্যে আরেকটা এক্সাম্পল দেখাইতেছি যে আমরা যে একটু আগে ম্যাথটা করলাম না, এই যে এই ম্যাথটা, এই যে এখন অসহপীড়ন টান হবে কি, আমার অসহপীড়নের সমান হইতে হবে যেটা কিনা এম ওমেগা স্কোয়ার এল। এইটা দিয়েই তো আমরা করছি, তাই না? এটা হলো আমাদের নর্মাল কনসেপ্ট, এটা আমাদের নর্মাল কনসেপ্ট। এখন তুমি এইটাকে একটু পেঁচানোর চিন্তা করবা মাথার মধ্যে, যে এটার মধ্যে এখন কি কি কাহিনী করা যায়। ঠিক আছে, এর মধ্যে আমার মাথায় এখন যেটা একটু আসতেছে সেটা হইলো যে আমি এখানে এখন আর একটা সুতা না, আমি এখন দুইটা সুতা ইউজ করব। দুইটা সুতা সিরিজে যুক্ত থাকবে, দুইটা হবে দুইটা ভিন্ন ম্যাটেরিয়ালের। এখানে আমি, এটা ধরো স্টিলের একটা তার আছে, ঠিক আছে, আর নাইলনের একটা তার আছে। আমি দুইটা এইভাবে দিলাম, দিয়ে এখানে পরে বস্তু দিয়ে এখন আমি বস্তুটা ঘুরাইতেছি। ঠিক আছে, এখন আমার জিনিসটা কি হবে, এমন না যে তুমি জিনিসটা এখন আহ, চিন্তা করে তোমার স্যারের মানে জ্বালাইতে থাকবা যে স্যার যখন ক্লাস নিতেছে, তুমি যখন যে ভাইয়ার ক্লাস করতেছো অনলাইন বা অফলাইন, সে ধরো এই ম্যাথটা করাইলো, তুমি তখন তারে বলতেছো যে ভাই তাইলে বলেন দেখি এখানে স্টিল হইলে নাইলন হইলে কি হবে। এগুলো তোমার স্যারের দেওয়ার জন্য না, বুঝছো? এরকম কাজ যদি তুমি ক্লাসের মধ্যে করো, টিচার খুবই মানে বিরক্ত হয়ে যাবে। কেননা সবাই একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে আসে পড়ানোর জন্য। তুমি যদি ওই কন্টেন্টের ভিতরে উল্টা কন্টেন্ট ঢুকাইতে চাও, প্লাস একবার দুইবার ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে যদি এমন করো, টিচার তোমার উপরে খুবই বিরক্ত হয়ে যাবে। এইসব করা যাবে না ক্লাসের মধ্যে, এটা ক্লাসের জন্য না। তুমি এই ম্যাথটা বাসায় বুঝবা, বাসায় করলা, ওকে বুঝলাম। এখন তুমি জিনিসটা নিয়ে চিন্তা করবা যে এখন তাইলে জিনিসটা যদি এমন হয়, দুটোর আলাদা আলাদা ওয়াই দেওয়া আছে। হ্যাঁ, দুটোর আলাদা আলাদা ওয়াই দেওয়া আছে। এখন ছিঁড়বে কিনা, ছিঁড়লে কোনটা ছিঁড়বে, নাকি কিভাবে কি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যে কোনো কিছু এখানে হইতে পারে এখন। বুঝা গেছে? তারপরে তোমার এখানে তারের প্রসারণ বের করতে বলতে পারে, যে ঘুরাইতেছি ওমেগা কৌণিক বেগে ঘুরাইতেছি, তাহলে এখন প্রসারণ কত হবে? ওমেগা কৌণিক বেগে ঘুরানোর সময় তাহলে আমার এখানে প্রসারণকে আমি ছোট হাতের এল দিয়ে লিখলাম, প্রসারণ কত হবে। তারপরে এটা ছিঁড়ার সময় তারের দৈর্ঘ্য কত হবে, ছিঁড়ার সময় দৈর্ঘ্য কত, মানে ছিঁড়ার সময় কি টান বাড়তে থাকলে কি এটা আস্তে আস্তে আরো বড় হতে থাকবে তারটা, তার বড় হইতে থাকলে ছিঁড়ার সময় এটা কত দৈর্ঘ্য হবে। আমি কিন্তু এগুলো কিন্তু আগে করাই নেই স্টুডেন্টদের, আমি এগুলো নিজে নিজে এখন বসে বসে ভাবতেছি যে এখানে আরো কি কি করা যেতে পারে, বুঝছো? ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে, জিনিসগুলো নিয়ে ভাববা, নিজে নিজে ভাববা। ওকে, ফ্রেন্ডদের সাথে আলোচনা করবা যারা ভালো ফিজিক্স পারে। ওকে, তো এইভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং ডিপ একটা রিজনিং পাওয়ার ডেভেলপ করতে হবে। তাইলেই তুমি ফিজিক্সের কোশ্চেনগুলা অনেক ইজিলি করতে পারবে ইনশাল্লাহ, অনেক ভালোভাবে বুঝে বুঝে করতে পারবা। ওকে, এগুলা তো গেল একদম মানে ইসের কথা, যেগুলো আর কি তোমার কেউ বলবে না আসলে, বুঝছো জিনিসগুলো কিভাবে হইলো। আর নর্মালি যেগুলো সবাই করে এগুলো তো করতেই হবে, তাই না? এটা তো একদম মানে করা ছাড়া উপায় নাই আসলে, এটা করা ছাড়া কোনো উপায় নাই। সেটা কি? বইয়ের সব ম্যাথ, ঠিক আছে, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ, ঠিক আছে, একদম সব ম্যাথ, অল ম্যাথ। ঠিক আছে, এখানে কোন কোন বই, যত বই তুমি পারো, এখানে কোনো লিমিট নাই, যত বই তুমি পারো। ঠিক আছে, তো এখানে এখন এমন না যে তুমি একটা একটা করে বই ধরবা, সব ম্যাথ এ টু জেড করে কমপ্লিট করবা, এমন না। ঠিক আছে, তুমি ভালো মতো কমপ্লিট করবা একটা বা দুইটা বই, একটা বা দুইটা বই একদম ভালো মতো কমপ্লিট করতে হবে তোমার। যে কোনো দুইটা বই, একটা বা দুইটা বই একদম ভালো মতো কমপ্লিট করবো। এরপরে যে থার্ড বা ফোর্থ বা ফিফথ যে বইগুলো তোমার কাছে থাকবে, বা তুমি অন্য কারো কাছে দেখবা, ওইগুলার যে ম্যাথগুলা দেখবে, তুমি ওই ম্যাথগুলা জাস্ট চোখ বুলাবা, বুঝছো? ম্যাথে, ম্যাথের কোশ্চেনগুলাতে চোখ বুলাবা, আর দেখবা যে টাফ কিছু চোখে পড়ে কিনা, টাফ কিছু চোখে পড়ে কিনা, যদি থাকে তাহলে ওই জাস্ট ওই টাফ কোশ্চেনটা তুমি সলভ করো।
ঠিক আছে? জাস্ট ওই টাফ কোশ্চেনটা তুমি সলভ করো, তাইলেই তোমার ওই বইয়ের যেহেতু অন্যান্য এই 2টা বই করে ফেলছো, এই সব বইয়ের 50 থেকে 60% কোশ্চেন কিন্তু সেম। বুঝছো? 50 থেকে 60% কোশ্চেন সেম। এর মধ্যে হয়তো এর বাইরে 20% কোশ্চেন আলাদা হবে, কিন্তু তুমি ট্রাই করলে পারবা এরকম। ঠিক আছে? ওইগুলো তোমার যদি মনে হয় যে এটা তো এইভাবে করলেই মিলে যাবে, ওকে, ওইটাও তোমার তোমার না করলে চলবে। কিন্তু টাফ যেগুলো আছে, যেগুলো একটু আনকমন, প্রত্যেকটা বইয়েই নিজেদের কিছু প্রবলেম থাকে, কারণ এক একজন তো এক এক জায়গা থেকে প্রবলেমগুলো কালেক্ট করে। তো এক একজনের এক এক রকম কিছু প্রবলেম থাকে। বুঝছো? যেমন আমি একটা বইয়ের নাম বলবো, সেটা হলো রমা বিজয় সরকার স্যার। উনার বইয়ে এক্সাম্পলে এবং এক্সারসাইজে বেশ কিছু ইউনিক ম্যাথ আছে। বুঝছো? বেশ কিছু ইউনিক ম্যাথ আছে, প্লাস তুমি যদি প্রামাণিক স্যারের বইও দেখো, হ্যাঁ, ওইখানেও অনেক ইউনিক ইউনিক ম্যাথ আছে। তো তুমি যদি ইসাক তপন এগুলো কমপ্লিট করে ফেলো, আর ওই ম্যাথগুলাতে আর আর এইসব বইয়ে এসে জাস্ট একটু চোখ বুলায়, ওইরকম হয়তো কয়টা পার চ্যাপ্টার হয়তো তুমি 7-8টা ম্যাথ পাবা। পার চ্যাপ্টার 7 থেকে 8টা ম্যাথ পাবা, যেগুলো একটু আলাদা টাইপের হবে। এগুলো এখান থেকে করে ফেলবা। বুঝছো? তাইলেই তোমার ইনশাল্লাহ খুবই ভালো একটা রিজনিং ক্যাপাসিটি তৈরি হবে, ভালো একটা ব্রেইন তৈরি হবে, যেটা ফিজিক্স নিয়ে ভাবতে পারবে। ওকে? তো ওকে, অনেক কথা বলে ফেললাম, আমরা শেষ করি। আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।